প্রিয় প্রণয়িনী সিজন ২ লিখেছেন জান্নাত নুসরাত পর্ব সংখ্যা ৬৪ অতীতের এক অংশ। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। কুয়াশে আচ্ছান্ন দিন, রোদের আভা খুব একটা দেখা যাচ্ছে না আজ আর। জোহরের নামাজ পড়া শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হলো আহান, ইরহাম আর সৈয়দ বাড়ির পুরুষেরা। আহান আর ইরহামের পরনে ট্রাউজার, টাকনো অবধি গোটানো, চোখ দুটো ধূসরহীন, শরীরে টান টান হয়ে থাকা, মাথা রাস্তার দিকেই ঝোঁকানো। সামনে হাঁটছে বড়রা, রাস্তা দিয়ে বয়স্করা চেনা পরিচিত কোনো লোকে পেলে সালাম ঠুকছেন নিচু স্বরে সবাই। সোয়েব সাহেব, সৈয়দ সাহেব ব্যবসায়িক আলাপ করছে নিজেদের মধ্যে। পরিচিত কারোর সাথে দেখা হলে দাঁড়িয়ে যাচ্ছেন, সাথে দাঁড়িয়ে যাচ্ছে ইরহাম, আহান। তেমন করে আবারও দাঁড়িয়ে গেলেন সবাই। বাতাসে কথার স্বর ভাসল, নাসিরের খবর কি? ইরহাম চোখ তুলে তাকালো, অভিগত হলো নিজাম শিকদার। অনেকদিন পর লোকটার দেখা হলো। সুরভির সাথে তার সব ঠিক হয়ে গেলেও মেয়েটা বাপের বাড়িতে পা রাখে না। অভিমান এখনো পুষে রেখেছে দাদার ভাইয়ের প্রতি। নিজাম শিকদার এসে অনেকবার নিতে চেয়েছিলেন, ইরহামও বলেছিল সুরভিকে নিয়ে আসতে, তবুও মেয়েটা শোনেনি। স্পষ্ট কণ্ঠে বলেছিল, ও বাড়িতে আমার মরা লাশও যাবে না। যখন ওদের প্রয়োজন ছিল আমার, তখন ওরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন নিতে আসবে কেন? এত দরদ আমার গা পিত্তে জ্বলে ওঠে। ইরহাম আর বোঝানোর চেষ্টা করেনি। এবার তো ভালো করে তাকায় ভদ্রলোকের দিকে। শরীর ভেঙে পড়েছে বয়স বাড়ার সাথে, কম তো আর বয়স হলো না। এখনো হাঁটতে পারছেন, এটাই ঠের বেশি। সোয়েব সাহেবের সাথে কথা বলছেন, নিয়মিত ট্রিটমেন্ট দেওয়ার কথা হচ্ছে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। যেহেতু আগের তুলনায় পায়ে এখন একটু ভর পান। নিজাম শিকদার মাথা দোলালেন, জাইনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি ইয়াং ম্যান, কবে নিজে দেশে ফিরেছ? কদিন আছো? জাইন চোখ তুলে তাকালো, বলেই তো আছি আরও সপ্তাহখানেক। লোকটা বড় প্রশ্ন করলেন, এবার কি ইসরাতকে সাথে নিয়ে যাবে নাকি রেখে যাবে? জাইন দৃঢ়স্বরে বলল, জি সাথে নিয়ে যাব। নিজাম শিকদার হাসলেন ঈর্ষদ, বললেন, ছোটজন কি করবে? দেশে থাকবে নাকি ফিরে যাবে? জাইন অনায়াসে উত্তর দিল, ফিরে যাবে। যেহেতু এখানে আমাদের সব, সেহেতু এখানে থেকে কোনো লাভ নেই। সোয়েব সাহেব আর সৈয়দ সাহেব চুপচাপ দাঁড়িয়ে কথা শুনলেন। নিজাম শিকদার আফসোসের স্বরে বললেন, আমার ভীষণ শখ ছিল আরমান এর জন্য ইসরাতকে, কখনো নাসিরকে বলিনি। নাসির তো বলেছিল মেয়েদের আশেপাশে বিয়ে দিবে, দূরে বিয়ে দিবে না বলে একেবারে দেশের বাইরে বিয়ে দিয়ে দিয়েছে। ভাগ্য সবারই ভাগ্য। কথা শেষে দীর্ঘশ্বাস ফেললেন। আহানে চোখ ঘোরালো বিরক্তিতে। এই লোকটাকে সে দু চোখেও দেখতে পারে না। যত সব ন্যাকামি করে এখন। তার ভীষণ শখ বেটারার মাথার ওপর তুলে আছাড় মারার। মুখ কোনো রকমে আটকে রাখলেও চেহারার তার অসন্তুষ্টি ভেসে উঠল তার আলগোছেই। পাশ কাটিয়ে চলে গেল সামনে। নিজাম শিকদার আর সৈয়দ বাড়ির লোকেদের মধ্যে অনেকক্ষণ চলল আলাপ আলোচনা। কথা শেষ করে সবাই বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেছে। তখন আহান আর ইরহাম বাড়ি ফেরেনি। তারা গিয়েছে কবরস্থানে। কবর জিয়ারত শেষে দুজন সপ্তাহখানেক আগে ওঠা আগাছা পরিষ্কার করে দিল। ইরহাম নামের ফলকের কাছে একটা গোলাপের চারা লাগালো। কাজ শেষে বসে রইল কবরের পাশে নিশ্চুপ। দুই ভাই। নুসরাতের মৃত্যুর 10 দিন পরের কথা। এক সকালে আহানের কাছে একটা কল আসলো আল হারামাইন ও যাওয়ার জন্য। আহান বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? আশেপাশের লোকটা কি বললো বোঝা গেল না, কিন্তু আমিরা দেখলো তার সামনে দাঁড়িয়ে থাকা বিরক্তিতে তিত্তিরে ওঠা লোকটির ভাবমূর্তি বদলে গিয়েছে। গোমরা মুখটা অস্থিরতা ভর করেছে কয়েক মিনিটের ভেতর। ঠোঁটগুলো কাঁপছে উত্তেজনায়, সাথে করে হাতের মুঠোয় ধরে রাখা ফোনটাও। এমনকি পুরো শরীরটা, নাক, কান, গলা লাল হয়ে উঠেছে। অদ্ভুতভাবে লোকটার কানে ফোন ধরে রেখে হাতড়ালো কিছু করার জন্য। অ্যাংজাইটি অ্যাটাক হতে পারে। আমিরা কাউকে দেখেনি কখনো, কিন্তু এমনভাবে হাত কাঁপা, শরীর কাঁপা দেখে ঈষৎ ভরকে গেল তার হৃদয়। আমিরা এগিয়ে এসে আহানকে শক্তপোক্ত হাত চেপে ধরতে নিজের সাথে। অনুভব করলো হাতটা কিভাবে কাঁপছে। দু হাতে আগলে ধরলো শরীরটা। শিরশিরে অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হলো। আহান নিজের কানে মুঠোফোনটা রেখে বিড়বিড় করলো, আমি আসছি, 5 মিনিটের ভেতর আসছি। লোকটা ভরাট কণ্ঠে ছাড়িয়ে ছাড়িয়ে কিছু বলল। আমিরা বুঝে পেল না এর কারণ কি। হঠাৎ আতকে সংখ্যায় তার বুক কেঁপে উঠল। আহানের কোনো প্রেমিকা ছিল নাকি যে ফিরে আসছে, যার জন্য লোকটা এমন করছে? জরুরি মুহূর্তে নিজের ভুলভাল চিন্তায় দুপাশে মাথা নাড়া এসে, না, এই লোক আর প্রেম দুটোই ভিন্ন ব্যাপার।
কোনোভাবেই যেন সে মানতে পারলো না। মনে মনে মানবে না বলেও বুকের ভেতর যেন ভর করলো কিছু একটা। যদি সত্যি কোনো প্রেমিকা ফিরে আসে তাহলে? তার ভাবনা চিন্তার ভেতরে অনুভব করলো মানব হাত ঝাড়া দিচ্ছে তাকে ছাড়ানোর জন্য। আমিরা ছাড়বে না তার হাত, সেও যাবে লোকটার সাথে। আহার নিজের হাত ছাড়াতে না পেরে ভুরু উঁচিয়ে তাকালো, জিজ্ঞাসা করলো, হাত ছাড়ছো না কেন আমিরা? তোমার সমস্যা কি? আমিরা চোখ তুলে তাকাতে আবারও তা নামিয়ে নিল, মিনমিন স্বরে বলল, আমি যাব আপনার সাথে। আহার তিক্ত কণ্ঠে কিছু বলতে নিতেই থেমে গেল, হাত ছাড়ানোর বৃথা প্রয়াস বাদ দিল, বলে উঠল, চলো। আমিরা ভেবেছিল তাকে নিয়ে লোকটা দ্বিমত করবে, কিন্তু করেনি। তাকে বগল দাবা করে বাড়ির বাইরে আসলো, পার্কিং থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিটে থেকে নেমে এসে দাঁড়ালো তার সামনে। অতঃপর ফ্রন্ট সিটের দরজা খুলে ইশারা করলো ভেতরে প্রবেশ করার জন্য। আমিরা ফ্রন্ট সিটের মাঝে বসার সময় আনয়নে দেখলো হাত দিয়ে মাথার ওপর রেখেছে যাতে ব্যথা না পায়। সিটে বসতে দরজা লাগিয়ে দিল আহান। ঘুরে এসে পাশে তাকালো আমিরার। গাড়ি স্টার্ট করতে করতে বলল, সিট বেল্ট বাঁধো। আমিরা অন্যমনস্ক থাকায় কতটুকু বোঝেনি, তাই অবাক কণ্ঠে বলল, হুম। আহান কিয়ৎকাল মুখ খিচিয়ে চেয়ে রইল আমিরার দিকে। বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে তার, চির বেরিয়ে উঠে খেয়ে ফেলবে এমন একটা ভাবে তাকালো আহান তার দিকে। আমির আর কিছু বলার পূর্বে নিজে সিট থেকে উঠে গিয়ে আমিরার মুখের সামনে ঝুঁকে মেয়েটার সিট বেল্টের সাথে নিল। আহান এক পলক তাকে ফের ড্রাইভিং সিটে চির বেরিয়ে বলে ওঠে, যত সব বিরক্তি মেয়ে মানুষ। গাড়ি অল হারমাইন হাসপাতালের পার্কিং এরিয়ায় পার্ক করে বেরিয়ে আসলো আহান। ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে আমিরা ইশারা করলো বের হয়ে আসার জন্য। আমিরা নিজের ওড়না সামলে গাড়ি থেকে নামতেই ডোর লক করতেই ধূপধাপ এগিয়ে গেল আহান। ছোট ছোট পা ফেলে আমিরা রেখে অনেক দূরে চলে গেছে সে। পা মিলিয়ে হাঁটতে না পারে মাথা নত করে আমিরা দৌড়াতে শুরু করলো বলে। তার পূর্বেই নিচের পাশে আকস্মিক এসে আহান ভূতে নেয় দাঁড়াতে দেখি মাথা তুলে তাকালো, চোখাচোখি হলো দুজনের। স্বাভাবিকের মতো এখনো বিরক্তিতে চেয়ে আছে তার দিকে। তার কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ধমক দিয়ে বলল, পিঁপড়ের মতো হাঁটছো কেন? এভাবে হাঁটলে সারা জীবনেও ভেতরে ঢুকতে পারবে কি তুমি? আমিরা ধমকে মিয়ে গেল, আবারও চোখ দুটো নামিয়ে নিল পায়ের দিকে। আহান তপ্ত শ্বাস ফেললো। এটাকে নিয়ে এসে কি করবে? বলদ একটা মেয়ে বিয়ে করে নিয়েছে, সেটা ভাবতেই মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে তার। নিজের বিরক্তি তিক্ততা গিলে নিয়ে বলে উঠল, আমার হাত ধরো আমিরা। আমিরা বলতে মেজাজ খিচে গেল আহানের। এটা মানুষ নাকি রামছাগল সে ভেবে পায় না। একটা মানুষ এত বিরক্তিকর হয় কিভাবে? নিজের খেচানো মেজাজ শান্ত করতে তাতে দাঁত চাপলো ছেলেটা, চির বিড়িয়ে বলদ একটা, মাথায় তুলে আছাড় দিব একটা। আমিরা মুখ গোমরা করে ফেললো। সে কানে না শুনলেও বলবে না তো কি বলবে। হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আহান আবারও ধমক দিল, এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, চোখ নিচে নিচে নামাও, এদিকে না গিলে খেয়ে ফেলবে নাকি আমায়? ধমকে ধমকে আহান মেয়েটাকে দিশেহারা বানিয়ে দিল। এখনো হাঁ করে তাকিয়ে আছে দেখে ইচ্ছে করছে পিঠে কয়েক কিল বসিয়ে দিতে। মনে চেপে রেখেই শীর্ণ হাতে মেয়ের কবজিটুকু চেপে ধরে নিজের হাতের মুঠোয়। তার ভাগ্য একটা বলদ আসলো কোত্থেকে সে ভেবে পায় না। ভাবনা একপাশে রেখে আহান আমিরাকে নিয়ে সাথে টেনে নিয়ে চললো সামনের দিকে। আমিরা শান্ত হাতের পিস্টন নিচের দিকে আরো গুটিয়ে নিল। শিরদাঁড়া পেয়ে শিরশির করে শিহরণের স্রোত নেমে যাচ্ছে। নিজেকে সামলানোর আগে আহান একটানে উড়িয়ে নিল তাকে। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, এত কাঁপকাঁপি করছে কেন? আমিরা জিজ্ঞাসা করলেও উত্তর আশা করলো না সে। হতভম্ব নেই মেয়েটার হাতের দিকে তাকিয়ে নিমিষের চেয়ে রইল। বড় হাতটাই মুঠোয় শীর্ণ একখানা হাত। নয়নবিরাম মনে হলেও আমিরা নামক মেয়েটার নিকট। তার ইচ্ছা করছে সময়টা এখানে আটকে দিতে। সে যদি পারত সময়টা এখানে থামিয়ে দিত, কিন্তু সময় তো বিরতহীনভাবে চলমান। আমিরার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সময়টা চলতেই থাকলো। হাসপাতালের করিডোর দিয়ে আহান যখন তাকে নিয়ে সাথে করে টেনে গেল, আমিরার কেমন কেমন যেন অনুভূতি হলো। তার ইচ্ছে হলো চেঁচিয়ে সবাইকে বলতে, লোকটার স্পর্শ করা তার ভালো লাগে। লোকটা তার ওপরে যে বিরক্ত হচ্ছে, তাও তার সবকিছু ভালো লাগছে। আমিরার সেই ভালো লাগা আর কয়েক পলক স্থায়ী হলো। আহান রিসিপশনে গিয়ে এগিয়ে গেল। সাদা কাপড় পরা নার্স মেয়েটার মাথা তুলে তাকাতে আহান বলতে চাইলো, এখানে একজন মেয়ে ভর্তি, আপনাদের একজন প্রতিনিধি আমাকে কল করে বলেছে আসার জন্য। লোকটা সেই কোথায়? সে ব্যক্তি কোথায়?
তাড়াতাড়ি বলুন কোথায় সে? আহানের অস্থিরতা দেখে মেয়েটা বলল, রিল্যাক্স স্যার, ধীরে সুস্থে কথা বলুন, আমি এখানে আছি। তারপর এক গ্লাস পানি এগিয়ে এনে মেয়েটা জিজ্ঞাসা করলো, কিভাবে সাহায্য করতে পারি স্যার? আহান অস্থির চেহারায় আরো বেশি অস্থির হতে দেখা গেল। এগিয়ে এসে পানি স্পর্শ করলো না, নাকচ করলো কঠিন স্বরে। আবারও বলল, আপনাদের এখানে ঘন্টাখানেক আগে আমাকে কল দেওয়া হয়েছিল এখান থেকে। আমাদের পেমেন্টে একজন অ্যাডমিট এখানে। সেই পেশেন্ট কোথায়? কেবিন নাম্বার কত? কোন রুমে? কত তলায় আছেন তিনি? আহানের তৎপরতায় দেখে নার্স মেয়েটা কম্পিউটারে একটু খুঁজে ঝুঁকে কিবোর্ড টাইপ করতে করতে শুধালো, পেশেন্ট নেম? আহান জিভের ডগায় ভিজিয়ে নিল, কাটলো কয়েক পরব, নীরব। আমিরা বুড়ো উঁচিয়ে রইল আহানের দিকে। কথা না বলে স্ট্যাচু হয়ে গেল কেন লোকটা? তার কারণ খুঁজে পেল না আমিরা। হাসপাতালে বা কেন এসেছে লোকটা? তারই বা কারণ কি? আমিরা চিন্তা ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কানে ভেসে এলো অস্থিরভাবে একটি কণ্ঠস্বর, সৈয়দা নুসরাত নাসির। উনি কোথায়? কোথায় অ্যাডমিট আছেন? কোন ফ্লোরে আছে? কোন কেবিনে? প্লিজ তাড়াতাড়ি বলুন। হোয়াট ইজ শি? প্লিজ টেল মি। এত সময় নিচ্ছেন কেন? ইরহাম বিছানার কাছে বসে কিছু ডকুমেন্ট চেক করছিল। ঘড়ির কাঁটা দুটো বাজছে। নিচ থেকে খাবারের ডাক পড়তে ডকুমেন্ট গুছিয়ে রেখে দাঁড়ালো, চোখে চশমা নাকের ডগায় ঠেলে দিয়ে এগিয়ে যেতে লাগলো সেদিকটাই। সৌরভী দেখতে পেল মেয়েটা এদিকে এগিয়ে আসছে, সুতির সাধারণ শাড়ি পরনে, শাড়ির একপাশে সরে গিয়ে নাভি বেরিয়ে আছে। হাতের পানি শরীর আঁচলে মুছতে মুছতে ধমকে ওঠানোর স্বরে বলে, কি হয়েছে? আসছো না কেন? কখন থেকে ডাকছি না তোমাকে? ইরহাম দাঁড়িয়ে গেল, চোখ বোলালো শান্ত ভাবে ক্লান্ত পরিশ্রান্ত নারীর দেহের ভাঁজে। কয়েক পলক কাটার মতো চোখ সরিয়ে গেল যেন সে। চোখে দৃষ্টি দুটো হলো স্থির, মায়াবী মুখশ্রীর দিকে তাকাতেই রান্না করলাম ঘেমে একাকার চেহারা, কপালে গালে ছোট ছোট চুলগুলো লেগে আছে। ইরহাম তার দিকে সেগুলো সরিয়ে দিল, হাতের তালু মেয়েলি গাল ঠেকালো। সৌরভীর চোখ তুলে তাকাতে এক পলক হাসলো ইরহাম, চোখাচোখি হলো দুজনের। সৌরভীর সামনে দাঁড়ানো লোকটা বড় আঙ্গুলগুলো গাল থেকে আলগোছে সরিয়ে গেল কানের ভাঁজে। কানে লতি ছুলতা, মেয়েটার দুটো আঙ্গুল স্পর্শ পেল সেখানে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল সে। ইরহাম ঝুঁকে আসে মেয়ের অধরের কাছে, নাক ছোঁয়ালো পরম অশ্লেষ্ঠ মায়াবীর নাকে। খোঁচে খোঁচে দাড়ির ঘর্ষণ লাগলো থুতনিতে। বাধা দেওয়ার চেষ্টা করেও পেরে উঠল না। ইরহাম, শোনো, শাড়ি আমি পরতে পারি না, নষ্ট করো না, পরে কে পরিয়ে দিবে? হ্যাঁ, এখন না, থামো। সৌরভীর হাজারো মানা সত্ত্বেও ইরহাম থামলো না কেন যেন। হাত দিয়ে ওর ঠোঁট দাবিয়ে দিল স্বৈরাচারী লোকটা। সহজ কথা, সে মানা শুনতে চায় না। সৌরভীর সামান্য কপাল কুঁচিয়ে কণ্ঠদেশে উপস্থিত পেল লোকটার অধরে। এতক্ষণে ইরহামের ঘোর লাগা কণ্ঠস্বর পাওয়া গেল, ভীষণ নোয়ানো কণ্ঠ দিয়ে শুকনো শব্দগুলো যেন বের হচ্ছে না। আমি যেহেতু শাড়ি খুলেছি সেহেতু নিজ দায়িত্বে আমি শাড়ি পরিয়ে দিব। কে? আর কোনো সমস্যা? সৌরভী চোখ বুজে নিল, পুরুষালী হাতটা তার ঘাড় চেপে ধরেছে, উপলব্ধি করলো ঠোঁটটা কণ্ঠদেশের উপস্থিতিতে নেই, বিচরণ চালাচ্ছে ঘাড়ে, কলার বনে, পালস পয়েন্টে, চিবুকে। আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছে সৌরভীর নরম অষ্টপুট। লোকটা বড্ড অস্থির, ভীষণ অবাধ্য। গলা ঘাড় থেকে নেমে সরে যাচ্ছে মুহূর্তে। মেয়েলি পুরুষালী ঠোঁট জুড়ে পুরো করে নিতে সৌরভী একটু দূরে যেতে ধাক্কা দিল, এখনো ধাক্কা দিচ্ছে না। অবাধ্য লোকটা বাহু বন্ধনীতে আটকে গেছে সেও। লোকটার ভালোবাসায় মত্ত সে আত্মসমর্পণ করেছে। জিভের ডগ উপস্থিত হচ্ছে দারচিনির সামান্য স্বাদ। ইরহাম যখন ওর কাছাকাছি আসে তখনই মন মাতনে এই শার্টটা পায় সে। শার্টের কলার হতে নাকে এসে সুরসুর করে লাগছে চন্দন কাঠের গন্ধ। ধীরে ধীরে সময় গড়ালো, সাথে বলল ইরহামের অবাধ্যতা। শাড়ির আঁচল সরে গেল সৌরভীর বুক হতে, খসে পড়ল মেঝেতে। নিজের ভারসাম্য ধরে রাখতে হাত দিয়ে জোরে সৌরভী পুরুষালী পিস্টলেটটা চেপে ধরতে বিড়বিড়িয়ে বলে, ইরহাম, ইরহাম, একটাবার আমার কথা শোনো। ইরহাম প্রথমবারের মতো ডাকে সাড়া দিল। ইরহাম দ্বিতীয়বারের মতো ডাকে সাড়া দিতেই তুলে নিল তাকে। বুড়ুয়েছে জানতে চায় সমস্যা কি। তা দেখে সৌরভী হেসে ফেলে। তার সামনে দাঁড়ানো লোকটা ঠোঁট দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার শক্ত মুঠি দলা পাকিয়েছে শাড়ির একাংশ। নরম মেয়েলি আওয়াজ ভাসে কানে, দরজা ভেজানো। কথা বলতে বলতে নিজেদের ভেতরে দূরত্ব তৈরি করতে সরে যায়, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না। ইরহাম সৌরভীর কোমর এক অংশে চেপে ধরে এনে নিজের চিবুকে ঠেকায়।
নিজের পায়ের ওপর দাঁড় করিয়ে মেয়েটাকে বুকের কাছে মেলি মাথাটা রেখে হাঁটতে হাঁটতে বুড়ো কোচকে বলে ওঠে, লাগিয়ে দিয়েছি। আর কোনো সমস্যা? ফার্স্ট বলো, পরে বাধা দিলে মানবো না। ফার্স্ট বলে সৌরভী, ফার্স্ট। তারা দিয়েও যেন সে কথা শোনার খুব একটা আগ্রহ দেখায়নি সে। সুঠাম দিয়ে ছেলেটার ভেতরে কোনো এক অবদ্ধকতা যেন কাজ করছে। সৌরভীকে একইভাবে নিজের বাহুতে করে নিয়ে এগিয়ে চলল সম্মুখে। মেয়েটা ইরহামের বাহুবন্ধনী হতে মাথা তুলে জিজ্ঞাসা করলো, খাবার খাবে না? ঠান্ডা হয়ে যাচ্ছে। নব ঘুরিয়ে দরজা লক করে দিল ইরহাম। শান্ত স্বরে বলে ওঠে, একদিন ঠান্ডা খাবার খেলে কিচ্ছু হবে না। ফ্লাক্স গ্লোভ। আর কোনো সমস্যা? সৌরভী নীরবে যেতে চাইতেই ইরহাম তাড়া দিল, কামন ফার্স্ট বলো, আর কোনো সমস্যা আছে? সৌরভী কথা বলার শক্তি পায় না। নিজের অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় ফ্লক্স গ্লোভ ডাকটা ইরহামের কাছ থেকে শুনতে হয় তার। তাই কেমন যেন চমকালো না, কিন্তু লজে নিয়ে গেল। কিন্তু পলকাটার পর নিজেকে শূন্য ভাসতে দেখলো। চোখে ভাসলো সাদা সোনালি মিশ্রণে সিলিং আর বিছানা। সেদিকে অগ্রসর হতেই লোকটা মেয়েটা নরম স্বরে ফিসফিসে বলে, ঘামের গন্ধ করছে না? ইরহাম তাকে বিছানার কিনারায় বসিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিল। ধীরে বিছানায় শুয়ে দিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, না। আবারও বলে সে, গোসল করে আসি? প্রয়োজন নেই। সৌরভী আর কিছু পেল না বলার মতো। দুহাত ইরহামের গলা জড়িয়ে ধরলো। আহ্লাদি স্বরে জিজ্ঞাসা করলো, আমি কি মোটো হয়ে যাচ্ছি ইরহাম? আগের মতো আমাকে কি আর সুন্দর দেখায় না? ইরহাম ক্ষীণ হাসলো। সে জানে সুরভি তার কাছ থেকে কি শুনতে চায়। তা ঝুঁকে সুসম্মুখে ধীরে ধীরে নিজের ঠোঁট চলো মেলি গালে। দক্ষিণা বাতাসে তখন রুমের পর্দাটা মৃদুভাবে কম্পন করছে। ইরহাম তার কানের কাছে বিড়বিড় করে স্বাগতিক স্বরে, তুমি মোটা হয়ে গেলেও তোমাকে ভীষণ সুন্দর দেখাবে সৌরভী। এভাবে তোমাকে সবভাবে ভীষণ সুন্দর দেখায় আমার চোখে, তুমি সবভাবে সুন্দরী। ইরহামের পুরুষালী কণ্ঠ মিয়ে যায় সময়ের সাথে সাথে। রুমের মধ্যে শুধু ভেসে বেড়ায় বিড়বিড়িয়ে বলা কিছু কথা, কিছু শব্দ। সৌরভী আমার সৌরভী। নাসির সাহেবের থেরাপি দিয়ে বাড়ি ফিরেছেন ঘণ্টাখানেক হবে ইসরাত। খাবার টেবিলে খাবার বেড়ে বসে আছে নাজনীন বেগম। ইসরাতের হাত মুখ ধুয়ে এসে বসতে দেখে ভদ্রমহিলা চিন্তিত স্বরে বললেন, সৌরভী কখন পাঠালাম ইরহামকে ডাকতে, এখন আসছে না কেন? কিছু হয়েছে নাকি? কথা শেষ করতে করতে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। ইসরাত নাসির সাহেবের প্লেটে খাবার বেড়ে দিল। সোফার উপর সাদা পাঞ্জাবি পরে বসা নাসির সাহেবকে ধরে এনে বসালো চেয়ারে। গরুর মাংস প্লেটে তুলে দিয়ে বলল, তোমরা খাও, আমি দেখে আসছি, বসো। নাজনীন বেগম চেয়ারে বসিয়ে দিয়ে ইসরাত মাথার ওড়না টেনে টেনে ঠিক করে নিল। শুভ্র রঙের কামিজে পান পাতার মতো ঢলঢলে চেহারাটা অপরূপী দেখাচ্ছে। ছেড়ে রাখা ওয়েবি চুলগুলো মাছ পিটে পড়ে আছে। থাই গ্লাস দিয়ে ভেসে আসছে নরম সূর্যের কিরণের। কালো চুলের রঙে বাদামি ঠেকছে কিছুটা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল মায়ের গলা, সৌরভীকে বল তাড়াতাড়ি আসতে, আজ রান্না একা করেছে ও। মেয়েটার খিদের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, ডাক দে। ইসরাত মায়ের কথায় হাঁক ছুড়ে দিয়ে থেমে গেল। দোতলায় ড্রয়িং রুমে পা ফেলতেই চাপা স্বরের গোঙানি আর ফিসফিনি স্বরে শোনা গেল ইরহামের রুম থেকে। ইসরাতের প্রথমে বুঝল না, আরও দু এক পা বাড়াতেই যেভাবে এগিয়েছিল তার থেকে দ্বিগুণ বেগে পিছিয়ে গেল। ঠোঁট কামড়ে ধরল নিজের। অস্বাভাবিক চেহারা লাল হলো তার। সময়ের সাথে গলা, নাক, কান থেকেও যেন লালিমার বদলে ক্রমশ ধোঁয়া বেরোচ্ছে তার। যেভাবে এসেছিল সেভাবে তড়িৎ বেগে ফিরে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে লজ্জায় মাটিতে মিয়ে যেতে ইচ্ছা করলো তার। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করলো, হয়তো হলো না তাও। চেয়ার টেনে বসতে নাসির সাহেব শুধালেন, কি হয়েছে? এমন অস্থির হয়ে আছো কেন? কোনো সমস্যা? আর সৌরভী রাম কই? ইসরাত মাথা তুলে তাকালো না, মিনমিয়ে স্বরে বলল, কোনো সমস্যা নেই, তারা পরে খাবে বলেছে। নাসির সাহেব মাথা দোলালেন, বললেন, ভাত বেড়ে দাও। ইসরাত মাথা ঝুঁকিয়ে রাখলো। বুঝলো নিজের গাল দুটো গরম হয়ে আছে। ওভাবে থেকেই বলল, বেড়ে দিয়ে গেলাম না। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, চোখ তুলে ওপরে একটু তাকাও। আমি ছাড়া এখানে অন্য কেউ আছে? বাবার কথায় কপাল গোটালো সে। ভুরু কুঞ্চিত করে তাকায় চোখাচোখি বাদামি বর্ণের দুটো চোখের সাথে। তার দিকে তাকাতে গম্ভীর মুখে সামনে প্লেট রাখায় ইসরাত খেয়ালি করেনি তাদের পরিবার ছাড়াও এই লোকটি এখানে উপস্থিত। কোনো ধরনের সিক্রেট করলো না সে। সাধারণভাবে তুলে দিল খাবার লোকটার প্লেটে। মুরগির মাংস বা গরুর মাংস কিছু দিল না প্লেটে। গতকালে রান্না করা ছোট মাছের তরকারি তুলে দিল। নাসির সাহেব মানা করতে যাবেন ছোট মাছ না দিয়ে। ইসাদার কথা না বলে কেটে দিল কথা, অ্যালার্জি বেড়ে যাবে আব্বু। নাসির সাহেব তবুও একটু দ্বিমত করলেন, বলেন, মাছের কাঁটা বেছে খেতে পারবে না, দিও না ইসরাত।
ইসরাত তা শুনল না, প্লেটে তুলে দিল ছোট মাছ। বাবার চিন্তার তো স্বর কানে বাজলো, তাই প্লেট টেনে নিয়ে নিজের কাছে ছোট মাছের কাঁটা বেছে দিল। জাইন ঠোঁট চাপা দিয়ে চুপচাপ দেখে গেল, বুঝলো লোকটা হাসছে। দ্রুত শিয়ালের মতো ঠোঁট টিপে টিপে গলা খাদে নামিয়ে হুঁশিয়ারি দিল, মাছের কাঁটা বেছে দিচ্ছি বলে ভাববেন না ফিরে যাব, কোনো উল্টাপাল্টা ভাবনা আনবেন না মনে। তার মতো গলার স্বরে আওয়াজ নিচু নামিয়ে স্বরে লোকটা স্বাগতিক বলল, মোটে উল্টাপাল্টা চিন্তা এই মুহূর্তে আনছি না মাথায়, এগুলো রাতে আনবো কসম। ইসরা চোখ পাকিয়ে তাকালো, বলল, অসভ্যের মতো কথা বলবেন না। যেন আত্মসমর্পণ করে বলল, অসভ্যের মতো কি কিছু বললাম? শুধু বলেছিলাম আপনাকে নিয়ে আমি রাতে কিছু মিছু স্বপ্নে দেখি। জাইনের কথা ইসরাত উড়তে কাছে বা হাত দিয়ে চিমটি বসালো, কণ্ঠস্বরে বলল, আজ থেকে সেগুলো দেখবে না। ঠোঁট টিপে মাথা দোলালো জাইন, নিষ্পাপ কণ্ঠে বলল, আচ্ছা সেটাও করব না। ইসরাত মাছ মাখিয়ে দিল ভাতের সাথে, প্লেট ঠেলে দিল জাইনের দিকে। জাইন নাসির সাহেব আর নাজনীন বেগমের সামনে আবদার করে বসলো, খাইয়ে দেন। ইসরাত দাঁত পিষে পাটি পিষলো, কিটমিটিয়ে উঠে জিজ্ঞাসা করলো, আপনার হাতে কি হয়েছে? নাজনীন বেগম আর নাসির সাহেব চেয়েও ছিলেন এদিকে। জাইন নিজের হাত কোল থেকে তুলতেই দেখা গেল ব্যান্ডেজ করা। ইসরাতের মা ভদ্রমহিলা ভীষণ আবেগী স্বরে বললেন, হাতে কি হয়েছে বাবা? প্রশ্নের উত্তরে গম্ভীর স্বরে দিল, নাইফাতে লেগে কেটে গেছে। ইসরাতের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জানতে চাইল, এবার খাইয়ে দিবেন নাকি দিবেন না? ইসরাতের কণ্ঠে কাঠক্ষতা নেমে আসে। নাসির সাহেবকে থামিয়ে দিল, ইশারায় দেখালো নাজনীন বেগমকে, বললেন, নাজনীন খাইয়ে দিবে তোমাকে। নাজনীন বেগমের পানি চেয়ে বললেন, খাইয়ে দাও, ছেলেটার হাত কেটে গেছে। ভদ্রমহিলা মানা করলেন না। ইসরাত মায়ের পাশে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ঘুরে গিয়ে বসলো ইরহামের চেয়ারে। ইরহাম পাশের চেয়ার খালি পড়েই আছে, সেখানে ইসরাতের সুদৃষ্টি গিয়ে ঠেকলো। 1 সপ্তাহ যাবৎ এই চেয়ারে কেউ বসে না। চেহারের দিকে তাকাতেও থমকে গেল দু চোখ, চোখ দুটো ভরে আসে, তবে তরি চোখের পাতা ফেলে যাতে গাল বেয়ে গড়িয়ে না পড়ে তা। মাথা ঝুঁকিয়ে নিজের প্লেটে চোখ স্থির করে। নাজনীন বেগম বিসমিল্লাহ বলে জাইনের মুখে লোকমা তুলে দিল। খাবার খেতে খেতে জাইন একবার তাকালো সামনে বসা ইসরাতের দিকে, ঝুঁকে রাখা মুখটা তার সাথে সাথে ওপরে উঠালো। উদাসীন বিবশ ভরা চোখ দুটোর দিকে তাকাতে বুকটা কেঁপে ওঠে সুঠামদেহী ছেলেটার। টান টান হয়ে ওঠা দেহটা নমনীয় হলো সামান্য, ওর চোখ দুটোর ভাসমান যেন তাকে তার মায়ের হাতে খাবার খাওয়ার জন্য বলছে। ছি, লজ্জা করে না আমার মায়ের হাতে খাবার খেতে? যখন প্রয়োজন ছিল তোমার, তখন তোমার কোথায় ছিলে? এখন কোন অধিকারে এই হাতে মাখানো দানা পানি খাও? থু। যেন চোখ সরিয়ে নিল না, তাকিয়েই রইল। ইসরাত নিজের চোখাচোখি ভেঙে দিল। মোবাইলের শব্দ ভেসে আসছে, কলটন বাজতে অনবরত। ইসরাত উঠে দাঁড়াতে আগে নাসির সাহেব হাত বাড়িয়ে কল ধরলেন। ইসরাত ভুরু উঁচিয়ে চেয়েছিল, তার মানে প্রশ্নটা চাপাই ছিল। আহান কল দিয়েছে। নাসির সাহেব কল ধরতে আহান তৎপর স্বরে এলো, কোথায় আপনি মেজো বাবা? থেরাপির ওইখানে নাকি বাসায়? বড় আপু কোথায়? নাসির সাহেব বললেন, আমি বাসায় আছি, আর ইসরাত আমার পাশে বসা। কি হয়েছে বলো? আহান সময় নিয়ে নিজেকে সামলানো, ফোনের ওপাশে দাঁড়ানোর জন্য ভর খুঁজলো। দেওয়ালে হাত ঠেকিয়ে বিড়বিড়িয়ে কিছু একটা বলল। নাসির সাহেব বুঝলেন না, বললেন, হ্যালো? হ্যালো বুঝিনি, আবার বলো, কি বলছিলে? কার কি হয়েছে? আহান বলতে পারলো না, তার গলার কাছে কান্না দলা পাকাচ্ছে। দেওয়ালে চেপে ধরেছে, করিডোরে বসে পড়লো। নাসির সাহেব শুধু শুনতে পারলেন ছেলেটা হু হু করে কান্না করছে। উত্তেজিত হয়ে চেঁচালেন, এই এই কাছিস কেন? আহান, কিছু হয়েছে? খারাপ কিছু? শোয়েবের কিছু হয়েছে? এই ছেলে, কথা বলছিস না কেন? আন্টু শব্দটা করলো না, হু হু করে কানলো ফোনের ওপাশ থেকে। ক্রমশ তার কান্নার গতি বাড়লো, সাথে সাথে স্পষ্ট হলো কান্নার ধ্বনি। নাজনীন বেগম অবাক চোখে দেখলেন, স্বামীর পানে তাকালেন, চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। ইসরাত বারবার হাত থেকে ফোনটা কেড়ে নিল, খেকিয়ে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কল দিয়ে কান্নাকাটি জড়িয়েছিস কেন? বলবি তো কিছু তুই? আহান চোখের পাতা ঝাপটালো। হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তার পানে তাকিয়ে তাকে দেখছে। এত বড় একটা ছেলে করিডোরে বসে মরা কান্না কাঁদছে। আহানের কান্নার স্বর বাড়ছে। ইসরাত ধমকে ওঠে, এই বলদ, তোর কান্না শোনার জন্য আমাকে কল দিয়েছিস? তুই কান্না করছিস কেন? এটা কেঁদে কেঁদে বোঝানোর কি আছে? হ্যাঁ বল, কি হয়েছে? আহান কাঁদতে কাঁদতে সময় হেসে ফেললো। ইসরাত কপাল গোটালো। নাসির সাহেব মোবাইল নিজের হাতে নিয়ে নিলেন, সময় নিয়ে ছেলেটাকে সামলে ওঠার জন্য কয়েক পলক কাটলো। আহান কাঁদতে কাঁদতে হেসে উঠলো, চিরবিড়িয়ে বলে উঠলো, ও বেঁচে আছে বাবা, ও
ও বেঁচে আছে। নাসির সাহেব বিরক্তিতে তেতে ওঠে। খুলে বলবি আমায়, কে বেঁচে আছে? কে বেঁচে আছে সেটা বল। ছেলেটার কান্নায় ভঙ্গুসর মিয়ে মৃদুস্বর শ্বাস প্রশ্বাসের সাথে ভেসে আসে ওপাশ থেকে। নাক টানতে টানতে না আহান কথাটুকু শেষ করতে পারলো না, তার আগে নাসির সাহেবের হাত থেকে খসে পড়লো মোবাইলটা। ধারাম করে মেঝেতে পড়ে স্ক্রিন ফাটলো চূর্ণ চূর্ণ হয়ে। ওপাশ থেকে আহান চেঁচালো, হ্যালো হ্যালো। নাসির সাহেব চেপে ধরে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ইসরা, জাইন, নাজনিম সকলে অবাক চোখে স্থির। ভদ্রলোকের পানে হঠাৎ করে অস্থির হয়ে ওঠেন বয়স্ক লোকটা। বিস্মরিত মিশ্রিত নাজনিমকে শুধায়, কি হয়েছে? নাসির সাহেব বিমূর্ত নয়নে একবার নজর ঘোরালো খাবার টেবিলে। ভুলে বসলেন পায়ে ভর পায় না তিনি। ইসাতে এসে নিজের বাহু দিয়ে এগিয়ে নিল। জিজ্ঞাসা করে, কেউ তো বলো কি হয়েছে? নাসির সাহেবের আখি যুগলের একাংশ কিঞ্চিত লাল হতে দেখা গেল। খুশিতে চাপা পড়ে গেল অশ্রুর ভিড়ে। ইসরাত নির্বাক হতভাগ হয়ে চেয়ে আছে বাবার চাপা উৎফুল্ল ভরা মুখটায়। সেখানে একদিকে চোখের জল উৎফুল্ল ভরা, অন্যদিকে ঠোঁটে হাসি। নাসির সাহেব অস্বাভাবিক আচরণে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। ঘড়ির কাঁটায় 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কাটলো কয়েক সেকেন্ড। টিকটিক শব্দ তুলে নিস্তব্ধ ড্রয়িং রুমটা ভীষণ ভারী শোনালো। তার সাথে আরো বেশি ভারী শোনালো নাসির সাহেবের কান্না চাপা গলার স্বর। নুসরাত বেঁচে আছে, ও বেঁচে আছে। আমার আহান দেখেছে, হসপিটালে দেখেছে, সুস্থ স্বাভাবিক।